বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। তো গত ক্লাসের নয় আজকেও ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা শুরু করছি। আমাদের পঞ্চম অধ্যায় স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন, গতকালকে এটির ক্লাস হয়েছিল। তো এই ক্লাসে আমরা স্বল্প মেয়াদী অর্থায়নের উৎসগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো আজকে আমি বলেছিলাম এখান থেকে আরও কিছু থিওরি আলোচনা করব এবং সাথে সাথে স্বল্প মেয়াদী অর্থায়নের উৎস থেকে আমাদের যে অঙ্কগুলো পরীক্ষায় আসে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো চলো, কালকে আমরা স্বল্প মেয়াদী অর্থায়নকে দুটি ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক আর একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। তো দেখো, প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক ভাগগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছিল, সেটি আমরা দেখছিলাম। তো লাস্ট জামানতবিহীন আর জামানতযুক্ত ব্যাংক ঋণকে দুই ভাগে ভাগ করা হয়েছিল লাস্ট অন। তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম পণ্য মজুত বন্ধকীকরণ একদম লাস্ট অন দেখেছিলাম। অর্থাৎ এটিও স্বল্পমেয়াদী অর্থায়নের একটি মাধ্যম, পণ্য মজুত বন্ধক রেখে যে ঋণটি গ্রহণ করে বা যে অর্থ সংগ্রহ করে সেটি। তো আজকে ওই পণ্য মজুত যে গ্রহণ করে বা পণ্য মজুত যে বন্ধক রাখে, এই বন্ধক রাখার অনেকগুলো প্রক্রিয়া আছে, সে প্রক্রিয়া নিয়ে একটু কথা বলবো। তো প্রক্রিয়াগুলোর মধ্যে আমি একটু লিখে দিয়েছিলাম কয়েকটা, অনেকেরই এই কোশ্চেনটা ছিল এর আগে। অনেকেই বলছে পঞ্চম অধ্যায় থেকে স্যার এই কোশ্চেনগুলো আমি জানি না। তো সেক্ষেত্রে এর ভিতর থেকে আরও কিছু কোশ্চেন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো ফার্স্ট, এখন এই বন্ধক বিভিন্নভাবে রাখা যায়। দেখো এখানে আমি একটা লিখছি যে এই পণ্য মজুত বন্ধক রাখার যে অনেকগুলো প্রক্রিয়া, মজুত পণ্য বন্ধকীকরণ, যে এটা আমি একটু লিখে নিচ্ছি, মজুত পণ্য বন্ধকীকরণ বা পণ্য মজুত বন্ধক। তো এইটার অনেকগুলো প্রসেস আছে। তো ভাসমান বন্ধক ফার্স্ট হচ্ছে কি ভাসমান বন্ধক, আমি কয়েকটা আলোচনা করছি যেগুলো পরীক্ষায় আমাদের সচরাচর আসে। তো ভাসমান বন্ধক, তো আসো এই ভাসমান বন্ধক বলতে কি বুঝি সেটা আমরা জানব। তো ভাসমান বন্ধক হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়নের একটি প্রক্রিয়া, যাতে ঋণদাতা এবং ঋণ গ্রহীতার মধ্যে এমন এক ধরনের চুক্তি হয়ে থাকে যে ক্ষেত্রে মজুত মালের অধিকার ঋণদাতার হয়ে যায়। অর্থাৎ আমি যে পণ্যটা মজুত রেখে ঋণ নিব, এই মজুতকৃত পণ্যের অধিকার বা মালিকানা হয়ে যাবে কার? ঋণদাতার। অর্থাৎ যার কাছ থেকে ঋণ গ্রহণ করব সে সম্পূর্ণ মালিকানা হবে। যখন আমি অর্থ পরিশোধ করব তখন আমি যে পণ্যটা মজুত রাখলাম ওই পণ্যটার মালিকানা তখন হব, অর্থাৎ অর্থ পরিশোধ করে। কিন্তু এর আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি অর্থ পরিশোধ করব না, ততক্ষণ পর্যন্ত পণ্যের মালিকানা থাকবে কার কাছে? ঋণদাতার কাছে। তা আবার বলছি, ভাসমান বন্ধক বলতে আমরা বুঝে থাকি যে বন্ধকের ক্ষেত্রে মজুতকৃত পণ্যের, অর্থাৎ যে পণ্যটা মজুত রেখে স্বল্প মেয়াদী অর্থায়ন করা হয়ে থাকে, এই মজুতকৃত পণ্যের মালিকানা ঋণদাতার হয়ে থাকে বা ঋণদাতার অধিকারে থাকে। এই বন্ধককে বলা হয় ভাসমান বন্ধক। এখানে এটা কিন্তু নৈর্ভিত্তিক কোশ্চেন হতে পারে, বা তোমরা যখন ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা দিবে সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে কোশ্চেন চলে আসে। তার একটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে ট্রাস্ট রসিদ ঋণ। ট্রাস্ট রসিদ ঋণ, দেখো এটাও কিন্তু এক ধরনের পণ্য মজুত বন্ধকের মধ্যে পড়ে। ট্রাস্ট রসিদ ঋণ। তো এক্ষেত্রে
ট্রাস্ট রসিদ ঋণ বলতে আমরা বুঝি এটাও স্বল্পমেয়াদী অর্থায়নের একটি মাধ্যম, পণ্য মজুত রেখে। তো এক্ষেত্রে ঋণ গ্রহণের সময় পণ্য যে মজুত রাখা হবে ওই পণ্যের মালিকানা থাকবে ঋণ গ্রহীতা। যে ঋণ নিবে সেই যে পণ্যটা সে বন্ধক রাখার কথা ছিল সেটির মালিকানা গ্রহীতা থাকবে। তো ঋণ গ্রহীতা তার মালিকানায় থাকবে যতক্ষণ পর্যন্ত যে অর্থ সংগ্রহ করলো ওই অর্থ দিয়ে সে ব্যবসা করে, পণ্য প্রস্তুত করে, বিক্রি করে। ঋণদাতাকে তার সুদ সহ যে অর্থ তাকে পরিশোধ করে দিবে। এই যে দলিলের মাধ্যমে সেই কাজগুলো করতেছে সেটাকে আমরা বলি ট্রাস্ট রসিদ ঋণ। তার মানে এই ট্রাস্ট রসিদ ঋণের মূল কথা হচ্ছে এক্ষেত্রে পণ্য যে মজুত রাখছে এই মজুতের মালিকানা ঋণ গ্রহীতার কাছেই থাকবে। পরবর্তীতে সে এগুলো বিক্রি করে সুদসহ অর্থ ঋণদাতাকে পরিশোধ করবে। তাহলে এই দুইটার মধ্যে একটু পার্থক্য আমরা বলে দেই। ভাসমান বন্ধকের ক্ষেত্রে যে পণ্যটা মজুত রাখবে ঋণদাতার কাছে, সেক্ষেত্রে এই পণ্য মজুতের মালিকানা থাকবে মালিকানা থাকবে কার? ঋণদাতার। খেয়াল করবে, ঋণদাতার মালিকানা থাকে এখানে। এবং এক্ষেত্রে কি মালিকানা থাকে? ঋণ গ্রহীতার। তাহলে এক্ষেত্রে কিন্তু ঋণদাতাকে পরবর্তীতে সুদসহ টাকা জমা দিয়ে থাকে ঋণ গ্রহীতা। এরপরে আরেকটা বিষয় আমি দেখাবো, গুদাম রসিদ ঋণ। দেখো 3 নম্বর, গুদাম রসিদ ঋণ। তো গুদাম রসিদ ঋণ বলতে আমরা কি বুঝি? গুদাম, তো দেখো যে ক্ষেত্রে এটাও স্বল্পমেয়াদী অর্থায়নের একটি উৎস। তো স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসর মধ্যে গুদাম রসিদ ঋণ বলতে আমরা বুঝে থাকি এক্ষেত্রে যে পণ্যটা বন্ধক রেখে ঋণ গ্রহণ করা হয় ওই মজুতকৃত পণ্যের এক্ষেত্রে মালিকানা থাকে ঋণদাতার। এক্ষেত্রে মালিকানা থাকবে কার? ঋণদাতার। ঋণদাতা যদি মনে করে সে পণ্যটা কোনো সরকারি বা কোনো সংস্থার যে গুদাম ঘর আছে ওই গুদামে সে পণ্যটা রেখে দিবে, যখন ঋণ গ্রহীতা টাকা পরিশোধ করবে তখন ওই পণ্যটা সে কী করে দিতে পারে? তার আবার ঋণ গ্রহীতার কাছে দিয়ে দিতে পারে, বা সে তার নিজের অধিকারে নিয়ে সে সরকারি বিধি মোতাবেক বা বিভিন্নভাবে সে বিক্রি করেও দিতে পারে। তো এটি হচ্ছে গুদাম রসিদ। তার মানে এক্ষেত্রেও ঋণদাতার মালিকানা থাকবে, আর ভাসমানের ক্ষেত্রেও ঋণদাতার মালিকানা থাকবে। ট্রাস্ট রসিদ ঋণ এটার মাধ্যমে মালিকানা থাকবে ঋণ গ্রহীতার। তো এই ছিল, এখান থেকে পরীক্ষায় এই 3টা থেকে কোশ্চেন আসে, এজন্য আমি মজুত পণ্য বন্ধকীকরণের ক্ষেত্রে আমরা এটি দেখিয়েছিলাম। তো আজকে যেহেতু আমি আলোচনা করতেছি স্বল্পমেয়াদী অর্থায়ন, কালকে আমরা দেখতে পেয়েছিলাম স্বল্পমেয়াদী অর্থায়নের প্রক্রিয়াগুলো দেখছিলাম যে কোথায় বা কোন উৎস থেকে এই স্বল্পমেয়াদী অর্থায়ন করা হয়ে থাকে। তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, ব্যবসায় ঋণ। কি দেখেছিলাম? ব্যবসায় ঋণ। তো ব্যবসায় ঋণ যেটাকে আমরা ইংলিশে বলি কি? ট্রেড অফ ক্রেডিট। ট্রেড অফ ক্রেডিট। তো ট্রেড অফ ক্রেডিট ব্যবসায় ঋণ কালকে বলেছিলাম ধারে পণ্য ক্রয় বিক্রয়ের ফলে যে ঋণের সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো? ব্যবসায় ঋণ। তো এই ব্যবসায় ঋণ করতে গেলে আমাদের এই অধ্যায় থেকে এই ব্যবসায় ঋণ থেকে আমাদের অঙ্ক আসে। এজন্য আজকে আমি এই ব্যবসায় ঋণের যে সূত্রটা ফার্স্ট সূত্র দিব, এবং সূত্র দেওয়ার সাথে সাথে এখানে অঙ্কের মাধ্যমে আমরা এটি সমাধান করব। তো দেখো, আমি যদি সূত্রটা লিখে নেই যে এই ব্যবসায় ঋণকে কি দিয়ে চিহ্নিত করা হয়? কেটিসি, ফিনান্সের ভাষায় কস্ট অফ ট্রেড ক্রেডিট। আমরা কেটিসি অর্থাৎ কস্ট অফ ট্রেড ক্রেডিট, এই কস্টকে কে দিয়ে চিহ্নিত করা হয়?
তো সূত্রটা কি ছিল দেখো, আমি লিখে দিচ্ছি, সিডি ডিভাইডেড 100 মাইনাস সিডি ইন্টু 360 ডিভাইডেড সিপি মাইনাস ডিপি, সিপি মাইনাস ডিপি ইন্টু 100। খেয়াল করো আমি কোনটাকে কি বলছি, এখানে আমি লিখে দিচ্ছি সিডি মানে কি, সিডি মানে হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট। তো ক্যাশ ডিসকাউন্ট অর্থাৎ কি, নগদ বাট্রা। বাংলায় যদি আমি বলি তাহলে এটা কি হবে, নগদ বাট্রা। এরপরে আসো এখানেও সিডি। এখন আমি বলছি যে 360 কেন দিয়েছিলাম, আমরা যেহেতু বলেছি এটা ব্যবসায় ঋণ, তো আমরা ব্যবসায়ের ক্ষেত্রে বছরে 365 দিন হয়, আমরা ব্যবসায়ের ক্ষেত্রে 360 দিন কাউন্ট করে থাকি, এই জন্য আমি 360 এখানে লিখেছি। এরপর হচ্ছে সিপি, সিপি মানে হচ্ছে কি, পিরিয়ড অর্থাৎ ক্যাশ পিরিয়ড। অর্থাৎ আমি এখানে নগদ টাকা কোন সময় পর্যন্ত আমি পরিশোধ করব, বা নগদ টাকা বা নগদ টাকাই আমি বলছি, নগদ টাকা কোন সময়ের মধ্যে আমি পরিশোধ করে দিব, এর সর্বোচ্চ যে সময়টা আছে সময়টাকে নির্দেশ করে। ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড, ডিসকাউন্ট পিরিয়ড যদি আমি বলি, তো এখানে ডিসকাউন্ট পিরিয়ড মানে হচ্ছে কি, বাট্রার যে সময়টা। তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস শিখলাম, যে আমি সিডি, সিডি মানে এটা লিখলাম, সিডি ইকুয়াল লিখলাম ক্যাশ ডিসকাউন্ট, সিপি হচ্ছে ক্যাশ পিরিয়ড, ডিপি হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড। তো আমি এখানে নাম থেকেই বুঝতে পারছি যে ক্যাশ ডিসকাউন্ট মানে নগদ বাট্রা, এখানে নগদ বাট্রা নামে একটা এন্ট্রি থাকবে, সেটা আমরা দেখব। তো নগদ বাট্রা, এরপর হচ্ছে সিপি ক্যাশ পিরিয়ড, যেটাকে আমরা বলি কি যে নগদ টাকা পরিশোধ করার সময় থাকবে একটা। এরপর ডিপি হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, তো এটা আমরা দেখব। তো আমরা চলো একটি অঙ্কের মাধ্যমে আমরা এটা সমাধান করব। তো ফার্স্ট আমরা যদি বলি যে একটা অঙ্ক এখান থেকে আমরা যদি দেই, মনে করো আমি এখানে একটা অঙ্ক তোমাদের লিখে দিচ্ছি। তো এখানে অঙ্কটা হচ্ছে এরকম, রহিম ট্রেডার্স, আমি যদি বলি রহিম ট্রেডার্স, রহিম ট্রেডার্স, রহিম ট্রেডার্স লিখ 10 নিট, নিট 60 শর্তে নিট 60 শর্তে আলম ট্রেডার্সের নিকট হতে আলম ট্রেডার্সের নিকট হতে 1 লাখ টাকার মাল ক্রয় করে, 1 লক্ষ টাকার মাল ক্রয় করে, তার ব্যবসায় ঋণ কত? তার ব্যবসায় ঋণ কত? এখানে আমাকে নির্ণয় করতে বলছে। দেখো আমি যদি বলি যে রহিম ট্রেডার্স 2/10 নিট হচ্ছে 60 শর্তে আলম ট্রেডার্সের নিকট হতে 1 লক্ষ টাকার মাল ক্রয় করে, তার ব্যবসায় ঋণ কত, এতটুকু বলা হয়েছে। তো সেক্ষেত্রে এখানে আরেকটু কোশ্চেন অ্যাড করে দেওয়া যেতে পারে যে ব্যাংক, একটু দেই এখানে দেখো, ব্যাংক সুদের হার, ব্যাংক সুদের হার 16%, ব্যাংক সুদের হার কত পার্সেন্ট? 16%। তো ব্যাংক সুদের হার 16%, তাহলে সে কোন উৎস থেকে
কোন উৎস থেকে ঋণ নিবে। এখন একটা কোশ্চেন থেকে আমাদের বিভিন্নভাবে কোশ্চেন চলে আসতে পারে, সেই জন্য আমি এখানে অ্যাড করে দিয়েছি একটু, যে রহিম ট্রেডার্স 2/10 নিট 60 শর্তে আলম ট্রেডার্সের নিকট হতে 1 লক্ষ টাকার মাল ক্রয় করে, তো সেক্ষেত্রে তার ব্যবসায় ঋণ কত। তো এখানে উল্লেখ্য ব্যাংক সুদের হার 16%, তাহলে সে কোন উৎস থেকে ঋণ নেবে। এখানে দুটি উৎস, একটা হচ্ছে ব্যবসায় ঋণ আর একটা হচ্ছে ব্যাংক ঋণ। ব্যাংক ঋণের অ্যান্সারটা আমাদের বের করে দেওয়া আছে, তো 16%। এখন আমি ব্যবসায় ঋণ বের করব, তার মানে তোমাকে ব্যবসায় ঋণ বের করতে বললি আমাদের কোন সূত্রটা ব্যবহার করতে হবে, কেটিসি ইকুয়াল সিডি ডিভাইডেড 100 মাইনাস সিডি ইন্টু 360 ডিভাইডেড সিপি মাইনাস ডিপি ইন্টু 100। তো এখন আমরা বলবো আসলে কোনটাকে কি বলা হয়। এক্ষেত্রে দেখো সিডি মানে কি, সিডি দ্বারা কি বোঝায়, তো এক্ষেত্রে আমি যদি বলি সিডি, তার মানে কি আমি বলেছিলাম নগদ বাট্টা। দেখো এক্ষেত্রে নগদ বাট্টা কি, এটা দ্বারা কালকেও বলেছিলাম, এটা দ্বারা কি বোঝায়, অর্থাৎ 10 তারিখের মধ্যে টাকা পরিশোধ করলে কয় পার্সেন্ট বাট্টা পাবে, 2% বাট্টা পাবে, তার মানে এটা হচ্ছে নগদ সিডি অর্থাৎ 2। এরপরে দেখো সিডির পরে আমরা যদি বলি সিপি, সিপি মানে হচ্ছে কি ক্যাশ পিরিয়ড, অর্থাৎ নিট একটা সময় বলা হয়েছিল, নিট সময় কত 60, তো সিপি এখানে হচ্ছে কত 60। এরপরে আসো আমি যদি বলি কি ডিপি, তো এরপরে ডিপি, ডিপি মানে কি ডিসকাউন্ট পিরিয়ড, তো ডিসকাউন্ট দিছে কোন সময় অর্থাৎ 10। দেখো এই 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে কত পার্সেন্ট পাবে, 2% পাবে, এটা দ্বারা কি বোঝাচ্ছে 2% বাট্টা পাবে আর 60 দিনে পরিশোধ করে দিতে হবে। তো আমরা কি পেলাম এখানে সিডি, সিপি এবং ডিপি এর মান পেলাম। তো এখন মানগুলো বসিয়ে দিব। তো এখানে সিডি বলতে আমরা 2 বোঝাচ্ছি, এখানে 100 বিয়োগ হচ্ছে সিডি, সিডি আবার 2 হবে এখানে, এরপরে 360 ডিভাইডেড সিপি, সিপি মানে হচ্ছে 60 এবং ডিপি হচ্ছে 10 ইন্টু 100। তো এতটুকু আমরা বুঝলাম। তো দেখো এটা ক্যালকুলেশন করলে আমাদের হয় 98, এখানে 360, এখানে 50 ইন্টু 100। তো আমরা সম্পূর্ণটা একসাথে ক্যালকুলেশন করলে আমাদের একটা অ্যান্সার চলে আসবে 14.69%। দেখো এটাকে ভাগ করবে, তারপরে এটাকে আবার ভাগ করবে, এটা ভাগ করবে, সবগুলো একসাথে গুণ করলে আমরা অবশ্যই 14. যদি এখানে যে ইনফরমেশন দেওয়া আছে সে অনুযায়ী ব্যবসায় ঋণ গ্রহণ করে, সেক্ষেত্রে তার ব্যয় হবে কত, এটা হচ্ছে তার ব্যবসায় ঋণের ব্যয়, সেক্ষেত্রে 14.69%। আর আমার কোশ্চেনে উল্লেখ করে দিয়েছে ব্যাংক সুদের হার 16%। তাহলে এখানে দুটি জিনিস, তোমার দুটি অপশন আছে, একটা হচ্ছে তুমি ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে পারো, সেক্ষেত্রে তোমাকে সুদ দিতে হবে কত পার্সেন্ট, 16%। আর যদি তুমি ব্যবসায় ঋণের মাধ্যমে ঋণ নাও, সেক্ষেত্রে তোমার ব্যয় করতে হচ্ছে কত পার্সেন্ট, 14.69%। তাহলে সেক্ষেত্রে আমি কোথা থেকে ঋণ নিব, তো এখানে সহজেই বোঝা যায়। দেখো ব্যাংক সুদের হার কত পার্সেন্ট, 16, সেক্ষেত্রে আমার ব্যয় হচ্ছে কত পার্সেন্ট, 14.69%। তো এই দুটির ক্ষেত্রে আমি কম্পেয়ার করে দেখব, যে ক্ষেত্রে আমাদের ব্যয়টা কম, সেক্ষেত্রে কিন্তু সেই উৎস থেকে আমি মূলধনটা বা ঋণটা সংগ্রহ করব। তাহলে ব্যাংকের মাধ্যমে আমি কি ঋণ সংগ্রহ করব না, তাহলে কোথা দিয়ে করব, ব্যবসায় ঋণের মাধ্যমে করব, কারণ এক্ষেত্রে আমার ব্যয় কি কম। ব্যাংকের কাছ থেকে নিলে আমাকে 16% ঋণ সুদ দিতে হবে, আর যদি আমি ব্যবসায় ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ করি, সেক্ষেত্রে আমার 14.69% দিতে হচ্ছে, সেক্ষেত্রে আমার কম দিতে হচ্ছে। যেহেতু আমার ব্যয় কম, সেই উৎস থেকে আমি কি করব, অর্থ সংগ্রহ করব। তো এটি ছিল যে ব্যবসায় ঋণ কিভাবে আমরা সূত্রের মাধ্যমে, সূত্র ব্যবহার করে আমরা অঙ্কে প্রয়োগ দেখাবো, সেটি আমি দেখালাম। আশা করি বুঝতে পেরেছ। তো এটি ছিল স্বল্পমেয়াদী অর্থায়নের একটি উৎস। তো আরও একটা উৎস আমি তোমাদেরকে দেখাবো। তো আরেকটি উৎস কি ছিল, আমি এখানে অনেকগুলোই উৎস কথা বলেছিলাম, যে তো এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কিছু উৎস বলেছিলাম, যেটা তোমাদের মনে আছে, বাণিজ্যিক কাগজ মেবি, হ্যাঁ, আরেকটা হচ্ছে বাণিজ্যিক কাগজ। তা আরেকটা আলোচনা হচ্ছে বাণিজ্যিক কাগজ।
তো দেখো বাণিজ্যিক কাগজ, তো যেটাকে আমরা ইংলিশে বলতে পারি কি কমার্শিয়াল পেপার। কমার্শিয়াল পেপার। তো এই কমার্শিয়াল পেপার, বাণিজ্যিক কাগজ বলতে কি বুঝি সেটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে বাণিজ্যিক কাগজ বলতে আমরা কি বুঝি। খেয়াল করো, বাণিজ্যিক কাগজ বলতে আমরা বুঝে থাকি যে এটা এক ধরনের মূল্যবান দলিল বা কাগজ, যেটি নাম করা কিছু প্রতিষ্ঠান আছে, বৃহৎ কিছু প্রতিষ্ঠান আছে, এগুলো যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে তাদের অর্থ সংগ্রহ করে থাকে স্বল্প মেয়াদের ভিত্তিতে, এগুলোকে আমরা বলতে পারি বাণিজ্যিক কাগজ। এটিকে আমরা কি বলি, যদি ইংলিশে বলি, আমাদের ফিনান্সের ভাষায় বলা হয় KCP। কি বলা হয়? আমরা এটাকে সংক্ষেপে বলবো KCP, মানে কস্ট অফ কমার্শিয়াল পেপার। কস্ট অফ কমার্শিয়াল পেপার। তো এটার ফার্স্ট আমরা সূত্র দেখে নিব। তো আমাদের এটির সূত্র কি একটু দেখো। তো আমাদের সূত্রটি ছিল FB মাইনাস NSB ডিভাইডেড হচ্ছে FB মাইনাস NSB, তাহলে আমরা ডিভাইড হচ্ছে কি NSB ইন্টু 360, এখানে হচ্ছে DM ইন্টু 100। এখন কোনটাকে কি বলে সেটা আমি লিখে দিচ্ছি। দেখো আমরা এখানে যদি লিখি যে FB মানে হচ্ছে ফেস ভ্যালু, ফেস ভ্যালু, তো আমি বাংলায় যদি বলি তার মানে কি লিখিত মূল্য। ফেস ভ্যালু লিখিত মূল্য বা অভিহিত মূল্য, লিখিত মূল্য, ফেস ভ্যালু। এরপর দেখো NSB, তো NSB মানে কি নিট সেল ভ্যালু, নিট সেল ভ্যালু। তো নিট সেল ভ্যালু। এরপরে আসো DM, DM মানে কি ডেজ অফ ম্যাচুরিটি, ডেজ অফ ম্যাচুরিটি, ডেজ অফ ম্যাচুরিটি। তো এই হচ্ছে এখানে। তো নিট সেল ভ্যালু তোমরা এটা তো বুঝোই, নিট বিক্রয় মূল্য। NSB মানে নিট বিক্রয় মূল্য, বাংলায় যদি বলি নিট বিক্রয় মূল্য। DM মানে হচ্ছে ডেজ অফ ম্যাচুরিটি, অর্থাৎ এখানে একটা টাইম দেওয়া থাকবে যে এই টাইমের মধ্যে আমার এই টাকাটা পরিশোধ করে দিতে হবে, সেটাকে আমরা DM দিয়ে চিহ্নিত করেছি। তো আমরা এখন এক্ষেত্রে NSBটা যদি অনেক সময় বের করতে বলে, NSBর একটা সূত্র আমরা জানি, NSB কেমনে বের করে, সবগুলোরই মান দেওয়া থাকবে। তো NSB অনেক সময় সেল ভ্যালু মাইনাস FC লিখতে হয়। সেল ভ্যালু অর্থাৎ বিক্রয় মূল্য থেকে FC মানে হচ্ছে বিক্রয় খরচ, সেটা বাদ দিয়ে দেখাতে হয়, তখন আমরা NSB পেয়ে যাই। অনেক সময় সরাসরি বলে দিবে যে কি বের করো, NSB দেওয়া আছে, বা সরাসরি আমাকে অনেক সময় যে ব্যয়গুলো দেওয়া থাকে সেক্ষেত্রে আমাকে NSBটা বের করতে হবে। তো আমরা একটা অঙ্ক দেখব, অঙ্ক দেখার মাধ্যমে আমরা এটা সলভ করব। আবার আমি সূত্রটা বলছি, দেখো KCP ইকুয়াল FB মাইনাস NSB ডিভাইডেড হচ্ছে NSB ইন্টু 360 ডিভাইডেড DM ইন্টু 100। তো এটা আমরা অঙ্কর মাধ্যমে দেখব। তো অঙ্কটা হচ্ছে এরকম, আকিস কোম্পানি 3 মাস মেয়াদি, দেখো আকিস কোম্পানি 3 মাস মেয়াদি, আকিস কোম্পানি 3 মাস মেয়াদি 10,000 টাকা মূল্যের, 10,000 টাকা মূল্যের, 10,000 টাকা মূল্যের বাণিজ্যিক কাগজ, বাণিজ্যিক কাগজ 10,000 টাকা মূল্যের বাণিজ্যিক কাগজ 9,750 টাকা, 9,750 টাকা মূল্যে ইস্যু করছে, মূল্যে ইস্যু করছে, ইস্যু মানে বিক্রয়, ইস্যু করছে।
তো ইস্যু করছে, ইস্যু খরচ 50 টাকা হলে ইস্যু খরচ 50 টাকা হলে ইস্যু খরচ 50 টাকা হলে বাণিজ্যিক কাগজের ব্যয় কত? বাণিজ্যিক কাগজের ব্যয় কত? বাণিজ্যিক কাগজের ব্যয় কত? তো এই আমাদের কোশ্চেনটা আমি আবার বলছি। হচ্ছে আকিস কোম্পানি 3 মাস মেয়াদি 10,000 টাকা মূল্যের 50 টাকা মূল্যে ইস্যু করছে। ইস্যু খরচ 50 টাকা হলে বাণিজ্যিক কাগজের ব্যয় কত? তার মানে এখানে স্পষ্ট করে বলা হয়েছে বাণিজ্যিক কাগজের ব্যয় নির্ণয় করো। তো আমরা ফার্স্ট এটা দেখে বুঝবো এটা আসলেই বাণিজ্যিক কাগজ। তো এটির সূত্র কি আমরা একটু দেখব। কেসিপি ইকুয়াল এফবি মাইনাস এনএসবি ডিভাইডেড এনএসবি ইন্টু 360 ডিভাইডেড ডিএম ইন্টু 100। তো দেখো এফবি মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে? ফেস ভ্যালু। ফেস ভ্যালু মানে হচ্ছে লিখিত মূল্য। তাহলে আমি অঙ্কের ভিতরে যাব যে আমাদের লিখিত মূল্য কত দেওয়া আছে। তা আমি লিখিত মূল্য দেখতে পেলাম 10,000 টাকা আমার লিখিত মূল্য দেওয়া আছে। তো এক্ষেত্রে এফবি হচ্ছে কত? 10,000 টাকা। এরপরে দেখো বাণিজ্যিক কাগজ 9,750 টাকা মূল্যে ইস্যু করেছে। ইস্যু মানে কি? বিক্রয় করেছে। তো আমার কোশ্চেনে ছিল এনএসবি। এনএসবি মানে কি? বিক্রয় মূল্য। তবে এখানে আর একটা বিষয়, এনএসবি যখন আমি নির্ণয় করব সেক্ষেত্রে কিন্তু দেখো ইস্যু খরচ আছে। তার মানে এনএসবি বের করার নিয়ম হচ্ছে এসবি মাইনাস হচ্ছে কি এনএসবি। এনএসবি ইকুয়াল এসবি মাইনাস এফসি। তার মানে এসবি আমাদের কত? যে ইস্যু করেছে 9,750 টাকা। এই 9,750 টাকা থেকে আমি 50 টাকা কি করব? মাইনাস করব। তাহলে আমি এনএসবি পেয়ে যাব। আর এখান ডিএম বোঝাচ্ছে। ডিএম দ্বারা কি বোঝাচ্ছে? ডেজ অফ ম্যাচুরিটি, অর্থাৎ এটি কত সময়ের জন্য এই বাণিজ্যিক কাগজটা দেওয়া হয়েছিল। সাধারণত এরকমই থাকে 3 মাস। তো 3 মাস আমরা 3 মাস বা কোনো কোনো প্রতিষ্ঠানে 270 দিন এরকম থাকে। তো সেক্ষেত্রে আমি 3 মাস, এটা হচ্ছে ডিএম এর মান। তো এখন যদি মানগুলো বসাই তাহলে আমাদের অঙ্কটি হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখো মানগুলো লিখে দিচ্ছি এখানে। এফবি মানে হচ্ছে লিখিত মূল্য বা ফেস ভ্যালু। তাহলে এখানে কিন্তু উল্লেখ করে দেয় না যে এটাই লিখিত মূল্য। আমাকে বুঝে নিতে হবে যে টাকায় বাণিজ্যিক কাগজ দেখো 3 মাস মেয়াদি এই 10,000 টাকা। তো এখানে এফবি হচ্ছে কত? 10,000 টাকা লিখলাম। এরপরে আসো এনএসবি। এনএসবি বের করার একটা আছে, এসবি মাইনাস এফসি। এফসি মানে ফ্লোটেশন কস্ট, যেটাকে আমরা বলি ইস্যু খরচ বা বিক্রয় খরচ। ইস্যু খরচ বা বিক্রয় খরচ। তো এসবি মানে কি? বিক্রয় মূল্য। দেখো 9,750 টাকা এটা এই মূল্যে ইস্যু করেছে। তো এই ইস্যু কত? 9,750 বিয়োগ হচ্ছে আমাদের ইস্যু খরচ কত টাকা? 50 টাকা। তাহলে এখানে হচ্ছে কত? 9,700 টাকা। এই 9,700 হচ্ছে আমাদের এনএসবির মান। এবার ডিএম। ডিএম হচ্ছে কত? 3 মাস। তাহলে 3 মাস আমি যদি বলি তাহলে এখানে 3 মাস আমি কি লিখবো? এখানে কি 3 মাসই লিখবো? না, 3 মাসে কয় দিন হয়? দেখো 30 আমরা মনে করি, তাহলে 30 গুণ 3 তার মানে হচ্ছে কত? 90 দিন। এখানে দিনে কাউন্ট করে আমাকে লিখতে হবে। আর এখানে 360 লিখেছি, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা ব্যবসার ক্ষেত্রে বছরে 365 দিন কাউন্ট করি না, আমরা 360 দিন কাউন্ট করি। তো এক্ষেত্রে আমরা মানগুলো বসিয়ে নিই। তো দেখো এফবি আমাদের কত বসেছিলাম? 10,000। এখানে এনএসবি, আচ্ছা, তো এনএসবি আমাদের কত বের হয়েছে? 9,700। এখানে 9,700, 360 ডিএম হচ্ছে কত? 90 দিন ইন্টু 100। তো এখন ক্যালকুলেশন করলে আমরা এটার অ্যান্সার পেয়ে যাব। দেখেন, তো দেখো ক্যালকুলেশন আমরা এখানে করলে আমাদের উপরে থাকে কত? 300 আর নিচে 9,700, 360 ডিভাইডেড হচ্ছে 90 ইন্টু 100।
এখন এগুলো যদি আমরা ভাগ করি প্রত্যেকটা 100, তারপরে লাস্টে 100 গুণ করি, তারপরে আমাদের অ্যান্সার চলে আসবে 12.37%। 12.37%। তো এখানে আমার অ্যান্সারটা হচ্ছে কত? 12.37%। তো এক্ষেত্রে আকিস কোম্পানি 3 মাস মেয়াদি 10,000 টাকা মূল্যের বাণিজ্যিক কাগজ 9,750 টাকা মূল্যে ইস্যু করেছে। ইস্যু খরচ তার ধরা হয়েছে 50 টাকা। তাহলে এক্ষেত্রে তার বাণিজ্যিক কাগজের ব্যয়, অর্থাৎ বাণিজ্যিক কাগজের মাধ্যমে এই কোম্পানিটি যদি অর্থ সংগ্রহ করে সেক্ষেত্রে তার ব্যয় হচ্ছে কত? 12.37%। এটি ছিল কেসিপি। তো আজকে আমাদের অঙ্ক ছিল দুটি অঙ্ক, দুটি বিষয় আমি তোমাদেরকে এখানে শিখেছি। একটা হচ্ছে ব্যবসায় ঋণ, আর একটা হচ্ছে বাণিজ্যিক কাগজের ব্যয় কিভাবে নির্ণয় করে সেটি আমরা শিখেছি। তো স্বল্পমেয়াদী অর্থায়ন থেকে আমরা এই বিষয়গুলো শিখলাম। এরপরে আমাদের যে টপিক্সটা ছিল স্বল্প মধ্যমেয়াদী অর্থায়ন, অর্থাৎ মধ্যমেয়াদী অর্থায়ন নিয়ে কিন্তু আমি আলোচনা করিনি, জাস্ট এটির সংজ্ঞাটা দিয়েছিলাম যে মধ্যমেয়াদী অর্থায়ন বলতে কি বুঝি। 1 বছর থেকে শুরু করে 5 বছর পর্যন্ত যে সময়ের জন্য অর্থায়নটি করা হয়ে থাকে সে অর্থায়নকে আমরা কি বলবো? মধ্যমেয়াদী অর্থায়ন। স্বল্পমেয়াদী অর্থায়নের সময়সীমাটা থাকবে 0 থেকে 1 বছর বা 1 বছরের কম। আর মধ্যমেয়াদী অর্থায়নের সময়সীমাটা থাকবে 1 বছর থেকে 5 বছর বা 1 বছর থেকে 5 বছরের কম সময়ের জন্য মধ্যমেয়াদী অর্থায়নটা হয়ে থাকে। তো এই মধ্যমেয়াদী অর্থায়নের অনেকগুলো উৎস আছে, বা এটি কিভাবে সংগ্রহ করা হয়, কোথা থেকে করা হয়। আমি বলেছিলাম বর্তমান বাণিজ্যিক যে প্রতিষ্ঠানগুলো আছে বা আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, ব্যাংক, বিমা, এই সমস্ত প্রতিষ্ঠান যারা স্বল্প এবং মধ্যমেয়াদী অর্থায়ন করে থাকে। তো আমরা এটি দেখলাম, আর মধ্যমেয়াদী অর্থায়নের সংজ্ঞাটা দিলাম। তো এখান থেকে আবার পরবর্তী ক্লাসে তোমাদেরকে মধ্যমেয়াদী অর্থায়ন নিয়ে কিভাবে অঙ্কগুলো আমাদের পরীক্ষায় আসে সেগুলো দেখাবো। তো আজকে আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের যে অঙ্কগুলো আছে সেটি আমি তোমাদেরকে দেখালাম। তো আগামীকালকে আবার 10:50-এ আমি এই চ্যাপ্টারের উপরেই আবার একটি ক্লাস নিব। সেক্ষেত্রে আমি আলোচনা করব মধ্যমেয়াদী অর্থায়ন নিয়ে, এবং মধ্যমেয়াদী অর্থায়নের যে অঙ্কগুলো আছে এবং আরও এই অধ্যায়ে আরও অনেকগুলো অঙ্ক আছে সেগুলো আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। আশা করছি সবাই যে আলোচনা করা হয়েছে সেটি বুঝতে পেরেছ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।